চারিপাশে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মাঝেই বিমল যাচ্ছে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীতে। বিমল একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। শ্বশুরবাড়ি যাবে বলেই সকালে ছুটি চেয়েছিলেন, কিন্তু অফিস থেকে ছুটি মেলেনি। দিনভর কাজ শেষে এখন সন্ধ্যা পেরিয়ে গেছে। বিকেলে অফিস ছেড়ে তিনি রওনা দিয়েছেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তার শ্বশুরবাড়ি কাঁচরাপাড়া চুরুলিয়া নামক একটি গ্রাম, কলকাতা থেকে 64 কিলোমিটার দূরে। চারিদিকে এখন অন্ধকার হয়ে গেছে, আকাশে কালো মেঘ, চারিপাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া আর টিপটিপ বৃষ্টি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ভ্যানওয়ালা ধীরে ধীরে ভ্যান ঠেলে নিয়ে চলেছে গ্রামের পথ ধরে, আর সেই ভ্যানে চুপচাপ বসে আছেন বিমল। কি গো কাকু, ঘাটে পৌঁছতে আর কত সময় লাগবে গো? বৃষ্টিতে যে পুরো ভিজে কাক হয়ে গেলাম। বাবু, এখনো যে অনেকটা পথ বাকি। এই বৃষ্টির জন্য ভ্যান তেমন টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাও চেষ্টা করছি জোরে টেনে যাওয়ার। এর চেয়ে বেশি চেষ্টা যে আমার দ্বারা হবে না। তা বুঝতে পেরেছি, এটা তোমার দোষ না গো, সব ভগবানের লীলা খেলা। অনেকটা পথ পেরিয়ে এসেছে তার, ঠিক তখনই মুষলধারে বৃষ্টি নামল। চারপাশে যেন এক নিমেষে জল তৈরি। অন্ধকার রাত, তার উপর ঝোড়ো হাওয়া আর কাদা ভরা পথ। ভ্যান চালকের মুখে এবার ক্লান্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এই অবস্থায় আর বেশিক্ষণ ভ্যান চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। বাবু, যে বৃষ্টি নামলো তাতে ভ্যান নিয়ে সামনে আর যাওয়া সম্ভব না। নদীর ঘাটের একেবারে কাছাকাছি চলে এসেছি ঠিকই, তবে এখন একটু কষ্ট করে আপনাকে সামনে হেঁটে যেতে হবে। বিমল কিছুক্ষণ চুপ করে থাকল। চারিদিকে শুধু বৃষ্টির শব্দ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক। তারপর চিন্তিত গলায় বলে উঠল, মানে আপনি আর যেতে পারবেন না বলছেন? ভ্যানের চাকা কাদায় আটকে যাচ্ছে বাবু, খুব কষ্ট হচ্ছে সামনে এগোতে। বেশ, কি আর করা যাবে। বিমল ধীরে ধীরে ভ্যান থেকে নামল। চারপাশে ঝোড়ো বাতাস, কাঁচা রাস্তা একেবারে কাদায় ভরে গেছে। তার শরীর ভিজে একেবারে চপচপ করছে। পায়ের নিচে কাদা, মাথার উপর অঝড় বৃষ্টি। বিমল হাঁটতে হাঁটতে নদীর ঘাটে পৌঁছলেন, কিন্তু সেখানে গিয়ে দেখলেন আশেপাশে একজনও মাঝি নেই। পুরো ঘাট একেবারে ফাঁকা। কি মুশকিল, ঘাটে যে একটি মাঝিও নেই। এই বৃষ্টির মধ্যে এমন নির্জন জায়গায় আমি একা দাঁড়িয়ে থাকবো? এই কথা বলতে বলতে হঠাৎ তার চোখে পড়ে ঘাটের একপাশে একটা পুরনো ছাউনি দেওয়া বিশ্রামালয়। বৃষ্টিতে টিনের ছাউনি থেকে টুকটাক শব্দ ঝরে পড়ছে। আরে ওই যে একটা বিশ্রামালয় দেখছি, বরং ওখানে গিয়ে একটু অপেক্ষা করি, দেখি এর মাঝে যদি কোনো মাঝি এসে পড়ে। বিশ্রামালয়ের ভেতরে গিয়ে সে কিছুক্ষণ অপেক্ষা করতেই লক্ষ্য করলো ওই দূর থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। শুধু দেখা যাচ্ছে টিমটিমে হলুদ একটি আলো। আলোটা একটু কাছে আসতেই সে লক্ষ্য করলো একটি নৌকা তার দিকে এগিয়ে আসছে। বিমল সেই মাঝিকে দেখে কাছাকাছি গিয়ে বলল, বড়ি মাঝি, চুরুলিয়া ঘাটে যাবে? খুব বিপদে পড়েছি গো, দয়া করে চলো মাঝি, ভগবান তোমার মঙ্গল করবে। যে বৃষ্টি নামছে বাবু, তাতে একটু সাবধানে চলতে হবে। নৌকা ধীরে চালাতে হবে, আগেই বলে রাখছি কিন্তু। কোনো সমস্যা নেই মাঝি, চলো তো, এখানে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, চলো চলো। বিমল নৌকায় উঠে বসল। মাঝি সাবধানে বইটা চালিয়ে চলল চুরুলিয়া ঘাটের উদ্দেশ্যে। চারিদিকে তখন গভীর রাতের অন্ধকার, নির্জন নদীর জল, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। তার মাঝে শোনা যাচ্ছে দূর থেকে শেয়ালের ডাক, আর সঙ্গে প্রবল বৃষ্টি আর বাতাসের শোঁ শব্দ। তা বাবু, এই বৃষ্টি বাদলের রাতে চুরুলিয়া গ্রামের দিকে রওনা হয়েছেন? তা সব ঠিক তো? কারো বিপদ আপদ হয়নি তো? আর নয়তো এমন দুর্যোগের সময় কেউ সমাজে বের হয় না। না গো মাঝি, তেমন কিছু নয়। সকালে বের হওয়ার কথা, কিন্তু অফিস ছুটি দেয়নি, তাই কাজ শেষ করেই বিকেল গড়িয়ে রওনা দিতে হয়েছে। ওই চুরুলিয়া দিয়ে আমার শ্বশুর বাড়ি, ওখানেই জামাই ষষ্ঠী নিমন্ত্রণে যাচ্ছি। আচ্ছা বাবু, এই কথা। তবে বাতাসের বেগ যেভাবে বাড়ছে, নৌকা চালানো এখন ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। একটু এদিক ওদিক হলেই কিন্তু ভারসাম্য নষ্ট হতে পারে। বিমলের চোখে মুখে হালকা দুশ্চিন্তা থাকলেও কথাই ছিল বিশ্বাস। সে ধীর গলায় বলল, ভগবানের নাম নিয়ে দেখে শুনে চালাও, ঠিকই পৌঁছে যাবো আমরা। কথা বলতে বলতে তারা এক সময় মাঝ নদীতে পৌঁছে গেল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি একটুও কমার নাম নিচ্ছে না, হাওয়ার গতি বেড়ে গেছে অনেকটা। নৌকা হালকা দুলে উঠছে মাঝে মধ্যে। এই গভীর নীরবতার মাঝেও কানে ভেসে আসছে শেয়ালের ডাক। ঠিক তখনই হঠাৎ কানে এলো এক অচেনা
অদ্ভুত এক প্রকার শব্দ। এই যে মাঝি, এদিকে একটু এসো। ও মাঝি, শুনতে পাচ্ছ? দূর থেকে কেউ যেন জোরে জোরে চিৎকার করছে। প্রথমে ঠিক বোঝা গেল না কি বলছে, একটু পরে বোঝা গেল কেউ যেন তাদেরকে ডাকছে। মাঝি শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কেউ যেন ওই যে ওই দিকটা, হ্যাঁ কেউ যেন ডাকছে মনে হচ্ছে। চলো দেখি, চলো দেখি যাই সেখানে। বিমলের কথায় মাঝি চুপচাপ মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে বইটা চালিয়ে নৌকাটা ঘুরিয়ে নিল সেই চিৎকার করা লোকটির দিকে। এদিকে বৃষ্টি থামার কোনো নামই নেই। বিদ্যুতের ঝলকে তারা দেখতে পেল একজন লোক ঘাটের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখে ছিল উত্তেজনা আর উদ্বেগের ছাপ, পরনে ভেজা ফতুয়া আর সাদা ধপধপে ধুতি। লোকটির চোখে মুখে ছিল কিছু একটা তাড়াহুড়ো। নৌকা ঘাটে ভিড়তেই লোকটি এগিয়ে এসে বলল, মাঝি, আমাকে দয়া করে ওই চুরুলিয়া ঘাটের কাছে যে শ্মশান আছে সেখানে একটু নামিয়ে দাও। আমি ভারী বিপদে পড়েছি গো। বৃষ্টি থামলে সেখানে আমার পরিচিত একজনের শেষ সংস্কার হবে। কি যে বলেন মশাই, এই বৃষ্টি দুর্যোগের মাঝে নৌকা নিয়ে শ্মশান ঘাটের দিকে যাব? না 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 বাবু, আমি ওইদিকে যেতে পারবো না। নিয়ে যাও না মাঝি, ভগবান তোমার খুব ভালো করবে। আমার যে সেখানে পৌঁছানো খুব দরকার গো। বলি মাঝি, এতই যখন অনুরোধ করছে, চলো লোকটিকে ঘাটে নামিয়ে দাও। দেখছো না কেমন করে অনুরোধ করছে? সত্যিই হয়তো অনেক বিপদে পড়েছে গো। আচ্ছা ঠিক আছে, তবে আপনি অনেক অনুরোধ করলেন তো সেই দিকে নিয়ে যাচ্ছি। লোকটির অনুরোধে অবশেষে মাঝি রাজি হলো। লোকটি নৌকাতে উঠে বসলো। মাঝি ছেড়ে দিল নৌকা। নৌকা ধীরে ধীরে এগিয়ে চলল বৃষ্টি ভেজা নদীর চলে। চারপাশে তখনও অন্ধকার। শীতল হাওয়া আর বিদ্যুৎ চমকানো সেই রাতের মধ্যেই তারা আবারও যাত্রা শুরু করলো চুরুলিয়া ঘাটের উদ্দেশ্যে। মাঝি, নৌকা দেখে শুনে চালাও। যে বৃষ্টির সাথে বাতাস বইছে, মনে হচ্ছে নৌকা বুঝেই ডুবে যাবে। হ্যাঁ বাবু, সাবধানেই চালানোর চেষ্টা করছি। আপনারা একটু শক্ত হয়ে ধরে বসে থাকুন। নৌকা ধীরে ধীরে নদীর স্রোতে এগিয়ে চলেছে। অচেনা লোকটি এক কোণে চুপচাপ বসে আছে। তার মুখে কোনো কথা নেই, চোখে মুখে শুধু হতাশার ছাপ। ঠিক তখনই নৌকাটি মাঝপথে এসে হঠাৎ থেমে গেল। মাঝি আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু নৌকাটি কিছুতেই সামনে এগোচ্ছে। কি গো মাঝি, কি হলো? নৌকা থামিয়ে দিলে কেন? না বাবু, মনে হচ্ছে কিছু একটা নৌকার নিচে আটকা পড়েছে। আমি এক্ষুনি সরিয়ে দিচ্ছি। মাঝি নৌকা থেকে নেমে ঝাঁপিয়ে পড়ল নদীতে। চারিদিকে নিস্তব্ধতায় ভরা। ওই দূর জঙ্গলগুলো থেকে ভেসে আসছে শেয়ালিটা, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মাঝির আর কোনো খবর নেই। মাঝি কি নদীতে নেমে কোথাও হারিয়ে গেল, নাকি কেউ তাকে নিয়ে গেল? এসব প্রশ্ন ঘিরে ধরল বিমলকে। কিছুক্ষণ পর দেখা গেল মাঝিকে জলের মধ্যে থেকে বের করলেন তার মাথা। এরপর আবার নৌকাতে চড়ে বসলেন মাঝি। কিছু জল গাছের সঙ্গে আটকা পড়েছিল নৌকা, সব সরিয়ে দিয়ে এলুম। তা বেশ করেছো মাঝি। এখন জলদি জলদি চলো দেখি, হাওয়াটা ভালো ঠেকছে না। আবার নৌকা চলতে শুরু করলো। রাত অনেক হয়েছে, তবু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। নৌকা তখন ধীরে ধীরে শ্মশান ঘাটের দিকে এগিয়ে চলল। বলছি কি মাঝি, শ্মশান ঘাটে পৌঁছতে আর কত সময় লাগবে গো? রাত যে অনেক হলো গো। ওখান থেকে আবার আমাকে হেঁটে শ্বশুর বাড়ি যেতে হবে। এই যে বাবু, চলে যাইছি প্রায়। খানিকক্ষণ বাদে নৌকাটি এসে পৌঁছলো চুরুলিয়া ঘাটের শ্মশানে। নৌকা ঘাটে এসে লাগতেই যে দৃশ্যটি তাদের চোখে পড়লো তা দেখে বিমল একেবারে হতভম্ব হয়ে গেল। মাঝিও চোখ বড় বড় করে তাকিয়ে রইল শ্মশানের দিকে। চারিদিকে বৃষ্টি, এর মাঝেও শ্মশানে একটি চিতার আগুন জ্বলছে দাউ দাউ করে। সেই আগুনের মধ্যে দেখা যাচ্ছে একজন মানুষের মৃতদেহ দাহ হচ্ছে, তবে খুব একটা স্পষ্ট নয়। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যেন চোখের সামনে ঘটে চলেছে কোনো অলৌকিক ঘটনা। বিমল পিছনে থাকা সেই অচেনা লোকটিকে কিছু বলতে যাবে, সেই সময় সে দেখল লোকটি আর নেই সেখানে। কিছুক্ষণ আগেও লোকটি তাদের সঙ্গে ছিল, কিন্তু আশপাশে কোথাও আর সেই লোকের অস্তিত্ব নেই। বিমলের মাথা কিছুতেই কাজ করছে না। সে বুঝতে পারছে না আসলে এখানে কি ঘটছে এবং কি ঘটতে যাচ্ছে। মাঝি, এসব হচ্ছেটা কি? ওই লোকটা গেল কোথায়? বাবু, আমার তো কিছু মাথায় ঢুকছে না। এখানে এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। নৌকা নিয়ে এখনই পালাতে হবে। তারা নৌকায় উঠতে যাবে, এমন সময় তারা ভালো করে লক্ষ্য করে দেখলো সেই দাউ দাউ করে জ্বলতে থাকা চিতার ভেতর থেকে হঠাৎ লাশটি উঠে বসলো। তারপর এক ভয়ানক হাসি দিয়ে চিৎকার করে উঠল,
বিমল আর মাঝি চোখের সামনে এমন ঘটনা দেখে থরথর করে কাঁপতে শুরু করলো। তারা কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। দুজনেই একদম হতভম্ব। ভালো করে লক্ষ্য করে তারা দেখলো এটা সেই মানুষের লাশ, যে লোকটা এতটা পথ তাদের সঙ্গে নৌকায় ছিল। এ কি এ তো সেই লোকটা যে যে একটু আগে আমাদের সঙ্গেই ছিল। তবে সে মানুষ ছিল না, সে সে না না, এ হতে পারে না। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, নয়তো প্রাণে বাঁচবো না মাছি। এই কথা বলতে বলতে হঠাৎ সেই লোকটা ভয়ঙ্কর অবয়ব উড়ে গিয়ে নৌকা এসে দাঁড়ালো। চেহারাটা আগের মতো হলেও শরীরটা ছিল পুরো লাল, চোখ দুটো লাল, হাড়গুলো বেরিয়ে এসেছে, দাঁতগুলো ভয়ানক বড়। লোকটির এমন রূপ দেখে বিমল আর মাঝি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। এসেছি, আমি আবারও ফিরে এসেছি, এখন আর রেহাই নেই। মাঝি এখনই নদীতে ঝাঁপ দাও, নয়তো আজ আমাদের প্রাণ এখানেই শেষ। খামোশ, তোকে আমি কিছু বলবো না। আমার প্রতিশোধ শুধু এই মাঝির সাথে। হ্যাঁ, শুধু এই মাঝির সাথে। আমার সাথে কিন্তু কি করেছে তোমার সাথে? কেন কেন রে, তুই আমায় চিনতে পারছিস না? হ্যাঁ, মনে করিয়ে দেব 1 বছর আগের ঘটনা। আমার নাম বিট্টু। সেই রাতে আমি বিদেশ থেকে বাড়ি ফিরছিলাম অনেক আশা নিয়ে, কিন্তু আমার ভাগ্যে আর বাড়ি ফেরা হলো না। চারিদিকে তখন ঝড় আর বৃষ্টি। নদীর জল তখন ছলছল করে দুলছে, কখনো বাঁ দিকে কখনো ডান দিকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই অন্ধকারের মধ্য দিয়ে এগিয়ে চলেছে একটি নৌকা। নৌকায় আছে এক মাঝি আর এক লোক। লোকটির পাশে রাখা আছে কিছু ভারী ব্যাগ। একা বাবু, এত জিনিসপত্র নিয়ে এই সময় বেরিয়েছেন, তা কোনো বিশেষ কাজে যাচ্ছেন নাকি? আরে না গো মাঝি, অনেক বছর পর বিদেশ থেকে গ্রামে ফিরছি, আসার পথেই ঝড় বৃষ্টি শুরু হলো। তাই বলে কি আর অপেক্ষা করা যায়? বাড়িতে যে তাড়াতাড়ি যেতে হবে। আমার বউ আর মায়ের জন্য অনেক সোনার গহনা কিনেছি, তাদের যে সেগুলো দিতে হবে। ভগবানের কৃপায় নদীর ঘাটে এসেই তোমাকে পেলাম। বেটা কই কি এত সোনার জিনিস? না না, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। কি হলো মাঝি, চুপ করে আছো কেন? না না, তেমন কিছু না। ভাবছি যে নদীর জলে যেমন স্রোত, নৌকা সামাল দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। তা বাবু, আপনি কি সাঁতার জানেন? সাঁতার তো জানি না মাঝি। তুমি তো আছো, আমার কিছু হলে তুমি আমায় বাঁচিও। আরে অনেক বছর হয়ে গেল বাড়ি ফিরিনি, কষ্ট করে এত বছর পর যাচ্ছি। তুমি একটু দেখে শুনে চলো গো মাঝি। বাড়িতে মা, ছেলে মেয়ে আর বউটা পথ চেয়ে বসে আছে গো মাঝি। প্রবাসী জীবন যে বড় কষ্টের, অনেক শূন্যতার। তাজা কইছেন। কথা বলতে বলতে তারা নদীর মাঝপথে এসে পৌঁছলো, কিন্তু মাঝিটি হঠাৎ নৌকা থামিয়ে দিল। কি হলো মাঝি, নৌকা থামালে কেন? আপনি উপরে দাঁড়িয়ে থেকে দেখবেন নদীর মাঝখান দিয়ে কিছু আটতেছে নাকি। রাতে নদীতে অনেক কিছু ঘটে, কিছু আসলেই আমার জোরে হাত দিবেন। বিষ্টু উঠে দাঁড়ালো। এদিকে মাঝি বিষ্টুর পিছনে গিয়ে দাঁড়ালো। বিষ্টু যখন নীরবে দাঁড়িয়েছিল, মাঝি পেছন থেকে বিষ্টুকে ধাক্কা মেরে ফেলে দিল নদীতে। মাঝি, মাঝি, আমায় বাঁচাও, আমায় বাঁচাও মাঝি। বাড়িতে আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আমার পরিবারের লোককে আমার শেষটা দেখতে দাও মাঝি। তুমি যা চাইবে আমি তোমায় দেবো। আমায় বাঁচাও মাঝি, আমায় বাঁচাও। তোর মতো এত বোকা মানুষ আমি পৃথিবীতে দেখিনি। তোর কাছে অনেক স্বর্ণ আছে না রে। তোর ব্যাগের সব সোনা দানা এবার শুধু আমার হবে, আমার। তবু মাঝির চোখে মুখে ছিল না এক ফোঁটা দয়া আর মায়া। তার চোখে মুখে ছিল শুধু লোভ আর নিষ্ঠুরতা। নৌকাতে দাঁড়িয়ে সেই অচেনা লোকটির অবয়বের মুখে সকল ঘটনা শুনে যেন বিমলের দুটি চোখে জল ছলছল করছে, আর মাঝি এদিকে ভয়ে থরথর করে কাঁপছিল। তখনই বিমল বলে উঠল, ছি মাঝি ছি, তুমি এত বড় নিষ্ঠুর মনের মানুষ, এত বড় নিষ্ঠুরতম কাজ তুমি কি করে করলে? তোমার নরকেও ঠাঁই হবে না। মাঝি, তোর যে এখন মরণের পালা। তুই সামান্য সোনার জন্য আমার জীবনটাই নিয়ে নিলে, কিন্তু আজ
আজই তোকে আমি সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেব। না 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 না। মাঝি কিছু বলার সুযোগই পেল না। অভয়বটি এক লাফে মাঝের ওপর গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে মাঝির গলায় একটি কামড় বসিয়ে তার রক্ত চুষে চুষে খেতে লাগলো। মুহূর্তের মধ্যে এক অলৌকিক ঘটনা ঘটল। বৃষ্টির ভেতরেও মাঝির দেহে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীর। আজ আজ দীর্ঘ 1 বছর পর আমার প্রতিশোধ শেষ হলো। এবার আমার মুক্তির পালা, মুক্তির পালা। লোকটির অবয়ব ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল অন্ধকারে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বৃষ্টির শব্দ আর দূরে শেয়ালের ডাক। বিমল থমকে দাঁড়িয়ে রইল। আর এভাবেই শেষ হলো এক লোভী